আসীন রয়েছেন আমাদের পার্টির কেন্দ্রীয়, রাজ্য এবং জেলা কমিটির সাথে যুক্ত থেকে যারা পার্টিকে নেতৃত্ব দেন সে ধরনের একাধিক কমরেড, প্রয়াত কমরেড বাদল শীল, তার স্ত্রী এবং কন্যা, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক, স্থানীয়রা, মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে দু চারটি কথা প্রাসঙ্গিক বাদল শীলকে স্মরণে রেখে আমি উপস্থিত করবার চেষ্টা করব। কথা শুরুর আগে বাদল শীলের স্মৃতির প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার মাতৃদেবী, পিতৃদেব, তার স্ত্রী, তার কন্যা, তার ভ্রাতা এবং অন্যান্য পরিবার পরিজন যারা আছেন তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বিজেপি সরকার 2018 বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সময়ের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনে 30 জনের মতো কমরেড আরএসএস বিজেপির দুর্বৃত্ত বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযুক্ত যে নাম সেটা হচ্ছে শহীদ বাদল শীল। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বাদল শীলের পরিবারের জন্যে এটা বিরাট অতুলনীয় ক্ষতি। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বিলোনিয়ার যে পার্টি এবং বিলোনিয়ার যে গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক আন্দোলন, তার জন্য ক্ষতি। অবশ্যই এটা গোটা ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের জন্যেই ক্ষতি। এটা অস্বীকার করবার, খাটো করে দেখবার কোনো সুযোগ নেই, বাড়িয়ে বলবার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে বাস্তবতা। শাসকরা, শোষকদের স্বার্থে যারা ক্ষমতায় থাকে, এটা কেন্দ্রেই হোক রাজ্যেই হোক, যখন তারা বুঝতে পারে জনগণ তাদের উপর আস্থা হারাচ্ছে এবং উল্টো দিক থেকে তারা যখন উপলব্ধি করতে পারে তাদের পক্ষে জনগণের বৃহত্তম অংশের উপর বিশ্বাস রাখা, আস্থা স্থাপন করা বিপজ্জনক।
এরকম পরিস্থিতির সম্মুখীন যখন শাসকরা হয় তখনই তারা গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। গণতন্ত্রের যে পতাকা একটা সময় পর্যন্ত ঊর্ধ্বে তুলে ধরে উদ্বাহ নৃত্য করে, কিন্তু যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই পতাকা তারাই ছুঁড়ে ফেলে দেয়। এটা ইতিহাসের অভিজ্ঞতা, লড়াকু সংগ্রামী জীবনেরও অভিজ্ঞতা। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 2018 সালে ওরা যখন সরকারে আসলো 51 ভোট নিয়ে, অপ্রত্যাশিত। এরা শুরু করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিসগুলোকে শ্মশানে পরিণত করার বিধ্বংসী আক্রমণের মধ্য দিয়ে। আমাদের সংগঠক যারা বিশেষ করে মধ্যবয়সী এবং উঠতি তরুণ সবে মাত্র পার্টির সাংগঠনিক দায় দায়িত্বে নিজেরা উঠে আসবার চেষ্টা করছে, সম্ভাবনাময় প্রাথমিক পর্যায়ে তাদেরকে চিহ্নিত করে আক্রমণ করে এলাকা ছাড়া করতে আরম্ভ করে। এবং পাশাপাশি যে পঞ্চায়েতগুলো এরা সরকারে আসার আগে বামফ্রন্ট সরকার থাকার সময় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্য দিয়ে জনগণ নির্বাচিত করেছিলেন। সব পঞ্চায়েত বামপন্থীদের হাতে ছিল ঘটনাটা না। অবাম বিভিন্ন রাজনৈতিক দল, কোনো দল করেন না এরকম ব্যক্তিবিশেষ, তাদের হাতেও পঞ্চায়েত ছিল। এরা পর্যায়ক্রমে সেখানে চাপ সৃষ্টি করে তাদের সঙ্গে নির্বাচিত যারা তাদেরকে আসতে বাধ্য করবার চেষ্টা করছিল। প্রত্যাশাবত সাফল্য পাচ্ছিল না। তার পরবর্তী পর্যায়ে চাপ সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করছিল। যতটা আশা করেছিল সংখ্যার দিক থেকে তত বিরাট সংখ্যককে পদত্যাগ করতেও বাধ্য করতে পারেনি। এটা তাদের কাছে একটা উপলব্ধি। এরই প্রেক্ষাপটে 2019-এর ত্রিস্তর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন বামফ্রন্ট সরকার যাওয়ার পর বিজেপি শাসনে 1 বছরের ব্যবধান, কিন্তু 18-তে এসছে 19-এ নির্বাচন। 1 বছর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মানুষের কাছে একটা বিরাট সময় না, কিন্তু ত্রিপুরার মানুষ রাজনৈতিক চিন্তা চেতনায় গণতান্ত্রিক যে বোধ তাতে তারা সঞ্জীবিত। যদিও তাদের একটা উল্লেখযোগ্য অংশ 18 নির্বাচনে প্রলোভিত হয়ে বিপদগামী হয়েছেন, অনেক কিছু প্রত্যাশার লোভে। কিন্তু 1 বছরের ব্যবধানে এই মানুষ দ্রুত উপলব্ধি করতে শুরু করলেন ভুল করে ফেলেছি, ঠিক করিনি, বন্ধুকে শত্রু ভেবেছি অথবা আস্থা রাখতে পারেনি। শত্রুকে যারা মুহের জাল বিস্তার করে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে তাদেরকেই বন্ধু ভেবে মাথায় তুলবার চেষ্টা করেছি, সর্বনাশ করেছি, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি। এই উপলব্ধি
1 বছরের ব্যবধানে অত্যন্ত দ্রুততার সাথে ত্রিপুরার বড় অংশের মানুষ তাদের মধ্যে আসতে শুরু করে। এরকম একটা সময়ে পঞ্চায়েতের নির্বাচন, 18 বিধানসভা নির্বাচনে যে 16টা 17টা আসন বামফ্রন্ট জয়যুক্ত হয়েছিল, তার অধিকাংশগুলো গ্রামাঞ্চলের মানুষের ভোটে, গরিব মানুষের ভোটে, শ্রমজীবী মানুষের ভোটে। সরকারে আসার পর এই পঞ্চায়েত ভেঙে বগলদাবা করার চেষ্টা করে যখন ব্যর্থ হলো এবং দেওয়া প্রতিশ্রুতি যখন পূরণ করছে না, করবে না, মানুষ যখন নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলো, বামপন্থীদের আন্দোলন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে আন্দোলন, অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের নেতৃত্ব আন্দোলন আক্রান্ত হওয়ার পরেও, একের পর এক খুন খারাপির পরেও, তখন তারা বুঝতে পারল যদিও 1 বছরের ব্যবধান, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন যদি নির্বিঘ্নে আমরা করতে দেই, শাসক গোষ্ঠীর উপলব্ধির মধ্যে আসলো মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তাহলে পঞ্চায়েতের অধিকাংশ ক্ষেত্রে তাদের পক্ষে জয় হাসিল করা সম্ভব হবে না, যেমনটা তারা বিধানসভা নির্বাচনে 44টা আসন জয়যুক্ত হতে পেরেছিলেন। সেখান থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই নির্বাচনটাকে তারা প্রহসনে পরিণত করল। সেই শুধু পঞ্চায়েত নির্বাচন না, নগরের নির্বাচন, লোকসভার নির্বাচন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, 4টা বিধানসভার উপনির্বাচন, 2023-এর বিধানসভা নির্বাচন, 2টো বিধানসভার উপনির্বাচন সোনামুড়া মহকুমায়, তারপর 2024-এর লোকসভা নির্বাচন। অভিজ্ঞতা কি? মিলনিয়ার মানুষ আপনারা, আপনাদের অভিজ্ঞতা কি? বিরাট অংশের মানুষ আপনারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ছাপ্পা ভোট, জাল ভোট, জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকবার জন্যে, ফিরে আসবার জন্যে তারা ভোটকে গণতন্ত্রের নিধন যজ্ঞের একটা অন্যতম ক্ষেত্র, কেন্দ্র হিসাবে এটাকে পর্যবেসিত করে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতা। এটা দুর্বলতা এবং এটাই ইতিহাসের অভিজ্ঞতা। শোষক যারা, তাদের স্বার্থেই শাসকরা এই গণতন্ত্রের পতাকাকে ছুঁড়ে ফেলে দেয়। শোষিত যারা, তাদের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধান সুরাহা করবার জন্যে কথা বলবার, সংগঠিত হবার, প্রতিবাদ জানাবার, দাবি উচ্চারণ করার, সংগ্রাম সংগঠিত করার প্রশ্নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র এমন একটা বিষয় না যেটা কেনা বেচার করার মধ্য দিয়ে আপনার ক্ষুধার জ্বালা আপনি নিবৃত্ত করতে পারবেন। এটা একটা মাধ্যম, এটা একটা অধিকার। পরাধীন ভারতবর্ষে এটা ছিল না। স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান, তার শ্রেষ্ঠ ফসল, যদিও এই সংবিধান নিয়ে আমাদের প্রথম দিন থেকে প্রশ্ন ছিল, আজও আছে, কিন্তু এই সংবিধান যে গণতান্ত্রিক অধিকারগুলো দিয়েছে, এই অধিকারকে পাথেয় করে এগিয়ে যাওয়ার জন্যে ভুলণ্ঠিত শোষকদের স্বার্থের রক্ষক শাসকদের হাতে যে পতাকা ভুলণ্ঠিত, সেই পতাকা শোষিত মানুষকেই তুলে ধরতে হয়। এটা পৃথিবীর দেশে দেশের অভিজ্ঞতা, ভারতবর্ষের অভিজ্ঞতা, ত্রিপুরার অভিজ্ঞতা। এর মধ্যে নূতনত্ব কিছু, নূতন কোনো কথা বলছি মনে করার কিন্তু কারণ নেই, কিন্তু আমরা এগুলো সবসময় স্মরণে রাখি না, উপলব্ধির মধ্যে রেখে ঘটনার গভীরে তার মূল্যায়ন করে
আজকের পরিস্থিতিতে আগামী দিনে অদূর ভবিষ্যতে আমাদের যে দায় দায়িত্ব সেটা নির্ধারণ করে নিজেদের দায়িত্ব প্রতিপালনের প্রশ্নে সব জায়গায় সবাই একই রকমভাবে দায়িত্ব বা ভূমিকা আমরা নিতে পারছি, এটা কিন্তু ঘটনা না, দুর্বলতা আমরা দেখাচ্ছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলবো, অবিভক্ত বিলোনিয়া মহকুমা এই লড়াইয়ে সারা ত্রিপুরার সামনে একটা দৃষ্টান্ত স্থল। রক্ত নদীতে ভেসে যাওয়া বিলোনিয়ার মাটির উপর পায়ে পায়ে হেঁটে গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরে মানুষকে সংগঠিত করে স্বৈরাচারী শক্তি, ফেসিবাদী শক্তি তাদেরকে পরাস্ত করে, ক্ষমতাচ্যুত করে গণতান্ত্রিক শক্তিকে আবার একটা নূতন পরিবেশ, পরিমণ্ডল ত্রিপুরার বুকে ফিরে আনবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন। এই কথাগুলো আজকে আমাদের আরো বেশি বেশি করে মনে রাখার দরকার আছে। যারা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছেন, খুন কাপুরুষের মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে বিকাশমান কমিউনিস্ট আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাই যদি হতো তাহলে ত্রিপুরায় কংগ্রেস যুব সমিতির আধা ফেসিস্টুলভ সন্ত্রাস তার বুক চিরে ক্ষমতাচ্যুত করে নূতন পরিমণ্ডল সৃষ্টি করে বামফ্রন্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাদের পক্ষে সম্ভব হতো না। শাসকরা এগুলো বোঝে না মনে করার কারণ নেই, কিন্তু ভুলে যেতে চায়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এগুলো বারবার মনে রেখে সাধারণ মানুষের মধ্যে বিষয়গুলো ব্যাপকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। তাই আজকের দিনে অন্য কথা না বাড়িয়ে যেটা আমি বলবো, বাদলশীল তার সম্পর্কে সব কথাই বলা হয়েছে, অনেক অজানা কথা জানবার সুযোগ হয়েছে, আপনাদের মতো আমার নিজেরও। এবং তার প্রতি শ্রদ্ধা কি আজকে এই একমাত্র স্মরণ সভা আর ফুলমালায় চন্দনে তার ছবিকে শ্রদ্ধা জানানো আর শোক প্রস্তাব পাঠ, এটা আনুষ্ঠানিক হবে? প্রকৃতই যদি বাদলশীলের প্রতি শ্রদ্ধা আমাদের জানাতে হয়, যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বয়স কত, 51 বছর, এই আক্রমণ করে তাকে যদি খুন না করতো, অন্তত কম করে আরো 30 থেকে 35 বছর সে বাঁচতে পারত। এরিয়া সন্দেহের কোনো কারণ নেই। তাহলে এই জায়গায় লক্ষ্য কি? শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ। এই ব্যবস্থাটাকে মানুষের জন্য বাসযোগ্য করে যাব, এই কাজ তো সে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা এই দৃষ্টিভঙ্গি, এই আদর্শ, এই ভাবনা নিয়েই কাজ করছি, লাল ঝান্ডা কাঁধে নিয়ে। কাজে আদর্শের প্রতি আন্তরিকভাবে অনুরক্ত থেকে এই যে লক্ষ্য, তাকে বাস্তবায়িত করবার প্রশ্নে আমাদের তো এগিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। জনজীবনের জ্বলন্ত দৈনন্দিন সমস্যা, পাশাপাশি মৌলিক সমস্যা এবং আঞ্চলিক স্তরে এলাকা ভিত্তিক জরুরি যে মানুষের জীবনের সমস্যা শুনছিলেন। কমরেড সুধন দাস তার ভাষণে বলছিলেন
যে প্রস্তাব এখানে পাঠ করছিলেন সম্পাদক বিভাগের, বিস্তৃত পরিসরে উল্লেখ করার চেষ্টা করেছেন। এলাকার মানুষের সাথে তার একটা নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল, মানুষ তাকে ভালোবাসত। কেন? বিপদে আপদে প্রয়োজনে যা করা দরকার বলার আগেই সেগুলি করার চেষ্টা করছেন বাস্তবধর্মী উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি নিয়ে। 51 বছরের বয়স, তার জীবন থেকে কিন্তু আমাদের এই যে সদ্গুণগুলো, এগুলো আহরণ করা দরকার, শিখবার দরকার। শুধু নীতিমালা ভাষণে উপস্থিত করলে চলবে না, নিজের জীবনে অনুসরণ করে কর্মক্ষেত্রে তার প্রয়োগ ঘটিয়ে মানুষের সাথে কর্মী হিসাবে আমাদের একটা নিবিড় সম্পর্ক সেখানে গড়ে তুলতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে যথার্থ অর্থে কমরেড বাদল শীলের প্রতি আন্তরিক অকৃত্রিম শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। আপনাদের কাছে এটাই আবেদন থাকবে, সমস্ত রকম আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে শহীদের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করবার জন্যে আমাদের এই ভূমিকাগুলো গ্রহণ করতে হবে। পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য। 2 জন বিধায়ক নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সংসদীয় রাজনীতিতে ত্রিপুরায়, 60 আসন বিশিষ্ট বিধানসভায় 56 আসন নিয়ে প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে। 1 বছর আগে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের একজন প্রার্থী জামানত প্রায় জব্দ হয়ে যাওয়ার মুখে 3 নম্বর, আরেকজন বারবার যিনি নির্বাচিত হন তিনি 2 নম্বর, অনেক কম ভোট। সেখান থেকে এটা যুক্তফ্রন্ট সরকার 3 মাসের ব্যবধান, আবার আরেকটা যুক্তফ্রন্ট সরকার 3 মাসের ব্যবধান। অভিজ্ঞতা থেকে বোঝা গেল এতে কমিউনিস্টরা যেভাবে চায় এভাবে সরকার তৈরি করে সেই সরকারে নিজেদের অঙ্গীভূত রেখে মানুষ এবং সমাজ জীবনের সমস্যার সমাধান করা যায় না, ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এসছেন। রাষ্ট্রপতির শাসন, মাস তিনেকের ব্যবধানে যে ভোট, অবিশ্বাস্যভাবে ভোটের গণনা কেন্দ্রে বসে একটার পর একটা খবর যখন আসছিল বিশ্বাস করা যাচ্ছিল যাকে জয়ী বলে ঘোষণা করছে তিনি মানে ডানে বাঁয়ে তাকাচ্ছেন, যা ঘোষণা হচ্ছে এটা সঠিক কিনা। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এটাই জীবন, এটাই জীবন। কাজেই এই কথাগুলো উল্লেখ করে আমি বলছি, আধা বিশিষ্টের সন্ত্রাস কংগ্রেস যুব সমিতির রাজত্বে 350 উপর কমরেডকে খুন করেছে, বিচ্ছিন্ন মনু লিস্টে হাতে নিয়ে নিয়ে খুন করেছে। বিলোনিয়ার থেকে ডান দিক দিয়ে গোটা ঋষ্যমুখ যে বিধানসভা কেন্দ্র, একটার পর একটা এলাকায় জীবন্ত ছেলেকে অর্ধমৃত অবস্থায় গর্ত করে মাথা মাটির উপর রেখে গোটা দেহ মাটির নিচে ঢুকিয়ে ফ্যাসিস্ট তার চাইতে নোংরা পদ্ধতিতে খুন করবার চেষ্টা করেছে এবং একাধিক শহীদের মৃতদেহর হিসেব আজও পাওয়া যায়নি। কেউ বিশ্বাসই করতে পারেননি এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ত্রিপুরার মানুষ, বিলুনিয়ার মানুষ আপনারাই পরিবর্তন করেছেন। এই যে সরকার দিল্লিতে চলছে, 400 পার করবে, একলা সরকার চালাবে। একলা সরকার চালাতে গেলে পর 545 আসনে যত আসন পেতে হয় তার ধারে কাছে নাই বিজেপি। সঙ্গের অন্যদের নিয়ে বিজেপি 2019-এ যে 303টা আসন পেয়েছিল তাতেও তারা বুঝতে পারেনি। আর 10 মাসের ব্যবধানে ইন্ডিয়া ব্লক যে তৈরি হলো, তারা তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। এই সবাইকে নিয়ে এনডিএ 20 আসনের ব্যবধানে সরকারে আছে।
কদিন থাকবে, ধরে রাখতে পারবে কিনা, এরাই চিন্তিত। কালকে যে বাজেট উপস্থিত করেছে তাতে আপনারা দেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী, এরা দুজনে মিলে 28 আসন। এই আসন না পেলে পরে সরকারই করতে পারে না, সরকারই করতে পারে না। তারা যা চাইছে, চাইবার আগেই তা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্তত বাজেটে উল্লেখ করেছে। আদৌ এই টাকা তারা দেবেন কিনা এটা ভবিষ্যৎ বলবে। এটা কিসের লক্ষণ? এবং এই বাজেট যদি আপনি ভেতরে যান, জনগণের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধানের জন্য কোনো পদক্ষেপ নাই। জিনিসের দাম কমাবার কোনো ব্যবস্থা নাই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই, বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করবার কোনো ব্যবস্থা নাই, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবার জন্যে, তার হাতে টাকা তুলে দেওয়ার জন্য নানা পন্থায় যে কাজ, তার জন্য টাকা বাড়ানোর পরিবর্তে কমাচ্ছে, রেগা থেকে আরম্ভ করে বিভিন্ন। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন তার কোনো গ্যারান্টি নাই। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে মৌলিক যে বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলবার ক্ষেত্রে যেগুলি সম্পর্কযুক্ত, এখানে বাজেটের টাকা কমানো হয়েছে। শুধু খুশি করার চেষ্টা হয়েছে একচেটিয়া বড় বড় পুঁজিপতি, ধনিক গোষ্ঠী, কর্পোরেট হাউস, যারা এই 2024 লোকসভা নির্বাচনে স্বাধীনতার পর 1952 সালের পর থেকে এর আগের যে 17টা লোকসভার নির্বাচন হয়েছে, এভাবে একচেটিয়া পুঁজিপতির ধনিক বণিকদের সংঘবদ্ধভাবে, এমনকি কংগ্রেসের পাশেও এভাবে তাদেরকে দাঁড়াতে দেখা যায়নি। তারা এমনভাবে দাঁড়িয়েছিল কারণ এই সরকারটা তাদের হয়ে কাজ করছিল, তাই এদের স্বার্থ রক্ষা করবার জন্য বাজেটে ঢেলে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। অনেকের ধারণা হয়েছিল 2024 লোকসভা নির্বাচনে এই যে বিপর্যয় হলো, বিজেপি পরাস্ত হয়েছে তো বলা যাবে না, কিন্তু বিপর্যয় তো হয়েছে। শিক্ষা নিয়ে নিশ্চয়ই মানুষের কল্যাণে যে বিষয়গুলো উপস্থিত হওয়ার কারণে খুব বিক্ষুব্ধ মানুষ তাদেরকে ভোট দেয়নি। 38টা এমন আসন বিজেপি হারিয়েছে যেই এলাকা থেকে কৃষকরা 1 বছর ব্যাপী দিল্লিকে ঘেরাও করে আন্দোলনে বসেছিলেন, সেই জায়গার 38টা আসন হারিয়েছে। 158টা লোকসভা আসন কৃষি প্রধান, কৃষক প্রধান, সেই জায়গায় শুধু কৃষক ভোটার না, বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল আবার বিজেপির সঙ্গে আছে কিন্তু বিজেপি না, সেই জায়গাগুলোতে দেখা গেছে ফলাফল তাদের প্রত্যাশার বাইরে চলে গেছে। এই সমস্ত কিছু থেকে মনে হয়েছিল নিশ্চয়ই বাজেটে এগুলি মাথায় রেখে এমন কিছু করবে যাতে মানুষকে ভুলানো যায়, কিন্তু সেই জায়গায় যাওয়ার চিন্তাই তারা করেনি। চেয়ারটা রক্ষা করতে হবে, তার জন্য অন্ধ্রকে সঙ্গে রাখতে হবে, বিহারকে সঙ্গে রাখতে হবে। এই পিঠ চাপড়ে ক্ষমতা টিকে রাখা যাবে না। মানুষ যখন যাচ্ছে, ঘুরে যখন দাঁড়াচ্ছে, এখন রুখে দাঁড়াতে আরম্ভ করবে। ইন্ডিয়া ব্লক সব জায়গায় তো সমান ফল করতে পারেনি। 7-8টা রাজ্যে মোটামুটিভাবে যে ফল করেছে, তাতে গিয়েই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে পর আসনের ব্যবধান করতে 34 থেকে 38, ঠুনকু। ওরা যেমন জানে মাত্র 20 আসনের ব্যবধানে সরকারে, এরাও জানে মাত্র 35 থেকে 36 আসনের ব্যবধানে আমরা বিরোধীতে আছি। কাজে এরকম একটা পরিস্থিতি কে তৈরি করলো? ভারতবর্ষের মানুষ। ত্রিপুরায় যদি 24 লোকসভা নির্বাচনে হোক না প্রথম দিকের ভোট, মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারত, তাহলে 2023 বিধানসভা নির্বাচন ফল আপনারা দেখেছেন। 39% ভোট পেয়েছে, 61% ভোট তার বাইরে চলে গেছে। লোকসভাতে তাই হতে পারত। যাতে হতে না পারে তার জন্যে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, আপনারা ভোট দিতে পারেননি। বড় অংশ এখানে অন্যরকম হতে পারত। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার কৃষকরা ময়দানে নেমেছে, শ্রমিকরা মাঠে নেমেছে, ছাত্ররা লড়াই করছেন,
শিক্ষক কেরানি কর্মচারীরা তারা সংঘবদ্ধ হচ্ছেন। এই যে মাত্র 2-3 মাসের ব্যবধান একটা লোকসভা নির্বাচনের পর, এটা কিসের ইঙ্গিত বহন করছে? মানুষ লড়াইয়ের স্বাদ বুঝে গেছেন, পথ চিনে গেছেন, শাসকদের শক্তির যে সীমাবদ্ধতা এটা উপলব্ধি করতে পেরেছেন। ঠুনকো জনবিচ্ছিন্নতায় ভুগছে, দেখছেন না? গত পরশুদিন প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিয়ে বলছেন, আমার কণ্ঠ বিরোধীদের রোধ করার চেষ্টা করছে। অদ্ভুত ঘটনা, 10 বছর তার দল এবং তার নেতৃত্বে বিরোধীদের কথাই বলতে দেয়নি। বিরোধীরা আবার কি কথা বলবে? কথা বলার চেষ্টা করলে পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে, লোকসভায় রাজ্যসভায় ঢুকা বন্ধ করে দিয়ে একের পর এক ব্রিটিশ আমলের কালো আইন বাতিল করার পরিবর্তে আরো জনবিরোধীর চেহারা দেওয়ার চেষ্টা করেছে, কথাই বলতে দেয়নি। তাহলে সেই জায়গায় যিনি নিজেকে ভগবান বলে উপস্থিত করেছেন, কোন মায়ের গর্ভে নাকি তার জন্ম হয়নি, প্রায় এটাই বলবার চেষ্টা করেছেন, তিনি এখন ছিচকাদনি গাইতে গাইতে বলছেন বিরোধীরা আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। আপনার কণ্ঠ তো রোধ করবেই, জনগণ আপনার গতিবিধি রোধ করে দেবে। জনগণের স্বার্থে ভূমিকা না নিলে কেউ রেহাই পাবেন না। কাজে যেই খুঁটির জোরে ত্রিপুরায় বিজেপি সরকারটা চলছে, এরাও বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। 2019-এর বিধান পঞ্চায়েত নির্বাচনে 96 ভাগ আসন দখল করেছিল, বাকি 4 ভাগ আসন গণনার টেবিল থেকে লুট করে নিয়েছে। এবার রুখে দাঁড়াবার চেষ্টা হয়েছে, সব ক্ষেত্রে সমানভাবে আমরা পারিনি। তারপরেও এরা 15 থেকে 16টা ব্লক কাউকেই দাঁড়াতে দেয়নি, দখল করে নিয়েছে। কিন্তু জেলা পরিষদের সব আসন তো দখল করতে পারেনি, পঞ্চায়েত সমিতির সব আসন তো দখল করতে পারেনি, 600-র উপর যে গ্রাম পঞ্চায়েত সবগুলিতে দখল করতে পারেনি। এর মধ্যেও কয়েক হাজার মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে, কেউ সাদা ঝান্ডা কাঁধে নিয়ে, কেউ নিরপেক্ষ অবস্থান নিয়ে হাতে হাত ধরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। এটা কিসের ইঙ্গিত? সর্বভারতীয় ক্ষেত্রে এই যে পরিবর্তনের হাওয়া নূতন ধারায় বইতে শুরু করেছে, এটা ত্রিপুরার মানুষকে উজ্জীবিত করছে। তার প্রতিফলন এই পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াবার প্রশ্নে মনোনয়নপত্র জামিন দাখিল করার প্রাথমিক পর্যায়ের এটাকে একটা বিরাট সাফল্য না মনে করলো, একে খাটো করে দেখবার সুযোগ নেই 2019-এর সাথে যদি আমরা তুলনা করি। তাই আপনাদের কাছে যেটা বলবো, ভয় কে পায়? কাপুরুষরা পায়, কমিউনিস্টরা কাপুরুষ না। ঘুরে দাঁড়াতে হবে। বিলোনিয়া বারবার দেখিয়েছে কি করে ঘুরে দাঁড়াতে হয়। কাজেই আমি বিলোনিয়ার কমরেডদের সামনে কথা বলছি, বিলোনিয়ার কমরেড এবং ত্রিপুরার মানুষদের কাছে যেটা বলবো, ত্রিপুরা আজকে যা চলছে, ভারতবর্ষের 30টি রাজ্যের মধ্যে এরকম ফ্যাসিস্ট আক্রমণ, গণতন্ত্র সংহার করার যে কর্মযজ্ঞ বিজেপি চালাচ্ছে কোন রাজ্যে নাই। কাশ্মীরে ভোট করছে না অন্য জিনিস, ওখানেও ভোট করলে জিততে পারবে না অন্য ভয় থেকে। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, সেখানেও আধা ফেসিস্ট সন্ত্রাস করে বিরাট অংশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিচ্ছে। কিন্তু আমাদের এখানে অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে গণতন্ত্র সমস্ত কিছুর উপরই আক্রমণ করছে। এটাকে ল্যাবরেটরির মতো, বীক্ষণাগারের মতো, পরীক্ষাগারের মতো বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে। এই বিজেপিকে ঘুরে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হবে যে না, ত্রিপুরাকে গণতন্ত্র নিধন যজ্ঞের বীক্ষণাগার হিসাবে স্থায়ী চেহারা দেওয়ার তোমাদের সমস্ত অপচক্রান্তকে প্রতিহত করে এই ত্রিপুরাকে আমরা উদ্ধার করব। বাদল সেন তার দৃষ্টান্ত, তার স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণে রেখে তার প্রতি যথার্থ সম্মান
প্রদর্শন করার লক্ষ্যকে সামনে রেখে দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে আজকের দিনে এই শপথ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি প্রার্থী পাওয়া খুব সমস্যা হয়েছিল, আজ রাজি হন, কাল রাজি হচ্ছেন না, ফর্ম ফিল আপ করে যাচ্ছেন, জমা দেওয়ার দিন আসছেন না, নেতৃত্ব অসুবিধায় পড়ছে। নেতৃত্বকে বিব্রত হলে চলবে না, এটাও যুবেরই অভিজ্ঞতা। যারা এই দুর্বলতা দেখিয়েছেন তারাই উপলব্ধি করছেন ঠিক করে নি, তারাই এক সময় সে দেখবেন বলবেন ভুল বুঝবেন না। মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা নেয়, সঠিক পথে যাওয়ার চেষ্টা করে। কাজেই সেদিক থেকে আপনাদের কাছে আবেদন হবে, এগিয়ে যেতে হবে, পেছিয়ে যাওয়ার কোনো পথ নেই, পথ ছেড়ে দেওয়া যাবে না। বাদল নেই, বাদলের বাবা মায়ের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আমাদের কাছে কিছু চাননি, বাদলের খুনিদের যাতে বিচার হয়। আর বাদলের বাবা বলেছেন আমার নাতনিটার দিকে একটু দেখবেন, তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আমি কিন্তু আপনাদের হয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আপনার ভাবতে হবে না, আপনার চিন্তা করতে হবে না। বাদলের স্ত্রী, কন্যা, তার লেখাপড়া, এগুলো দেখবার ক্ষেত্রে আমাদের বিলোনিয়া পার্টি বিলোনিয়ার মানুষকে সঙ্গে নিয়ে তাদের পাশে থাকবে, আপনাদের পাশেও থাকবে। এবং সবার সামনেই সেখানে আমাদের পার্টির বিভাগীয় সম্পাদককে অনুরোধ করে এসেছি কীভাবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। বাদলের বাবা মা তাদের সাথে কথাবার্তা বলে, তার কন্যা স্ত্রীর সাথে কথাবার্তা বলে বিলোনিয়া পার্টি সেখানে ভূমিকা নেবেন। এতে পার্টির রাজ্য কমিটি তার কোনো ভূমিকা থাকবে না এটা মনে করার কারণে। কিন্তু এগুলো সব না, যে মানুষটা হারালেন, এগুলোতে হারা মানুষটাকে কিন্তু ফিরে পাওয়া যাবে না। যখন দেখবে তার মতাদর্শকে কার্যকরী করার জন্য আরো বেশি মানুষ সেই ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ময়দানে দাঁড়িয়ে সে বাদল শীলের কথাই তারা অনুরণিত করছে, তার নামেই তারা স্লোগান দিচ্ছেন, তখনই হবে তাদের প্রকৃতপক্ষে শান্তি, স্বস্তি। কাজে এটা মাথায় রেখে আপনারা এগিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। বাদল ছিলেন স্মৃতি আরেকবার সম্মানের সাথে স্মরণ করছি।